কিসের ভারতের বয়ান আমার শুনতে হবে? আমরা স্বাধীন। মনে রাখবেন, বাঙালি জাতীয়তা বললেও জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদী বললেও জাতীয়তাবাদ। বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না, এই অভিযোগ আমরা বারবার পাই এবং আমরা অনেকাংশে কিন্তু বিষয়টা দেখিও। বন্ধুত্ব হওয়া উচিত ছিল জনগণের সাথে, তারা এটা না কেয়ার করে তারা একটা দাসত্ব বৃত্তি করতে পারে এমন সরকারকে তারা গত 15 বছর চালিয়েছে। শেখ হাসিনা কিন্তু শেষের দিকে চায়নার প্রতি বেশ ঝুঁকে গেছিলেন এবং তিনি কিন্তু চায়নাতে পরপর 2বার সফর করেছেন। বাংলাদেশের যে বাণিজ্য নেপাল এবং ভুটানের সাথে, সেই বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে না, কারণ নেপাল আর ভুটানের সাথে বাণিজ্য কিন্তু খুবই কম। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারতের আকস্মিকভাবে বাতিল করার ঘটনাকে অস্বাভাবিক বলছেন দেশটির অর্থনীতিবিদরা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, কিন্তু অর্থনীতিবিদরা বিষয়টিকে অস্বাভাবিক বলছেন। বাংলাদেশ ভারতের বর্তমান যে সম্পর্ক আমার কাছে আসলে অস্বাভাবিক মনে হয়নি। মোহাম্মদ মালেক, আপনার কাছে কি মনে হয়? দেখুন, যে আপনি যে তথ্যটি দিলেন যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে না, এটির সাথে আমিও একমত। যে বাংলাদেশের যে বাণিজ্য নেপাল এবং ভুটানের সাথে, সেই বাণিজ্যে খুব একটা প্রভাব পড়বে না, কারণ নেপাল আর ভুটানের সাথে বাণিজ্য কিন্তু খুবই কম। যেমন গত বছরের আমরা চিত্র যদি দেখি, নেপালের রপ্তানি হয়েছে বাংলাদেশের মাত্র $60 মিলিয়ন পণ্য, আর ভুটানের রপ্তানি হয়েছে মাত্র $48 মিলিয়ন পণ্য। কাজে $50-60 মিলিয়ন পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেই বাংলাদেশের বাণিজ্যিক খুব একটা প্রভাব পড়বে তা না। এটা তো যে সমস্ত আইটেম যায় এগুলো এয়ারপোর্ট থেকে অর্থাৎ প্লেনেও কিন্তু পরিবহন করা যেতে পারে, হয়তো সেক্ষেত্রে পণ্যের দাম বাড়বে, কিন্তু আসলে বিষয়টিকে আমি সেভাবে দেখছি না। আমি জিনিসটাকে যেভাবে দেখছি সেটি হলো, এটি একটা মানে যে অজুহাতে তারা এটা বাতিল করেছে, বলেছে যে তাদের বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দিতে যেয়ে তাদের পোর্ট এবং বিমানবন্দরগুলোতে চট লেগে যায় এবং তাতে তাদের এটা মানে ব্যয় বাড়ে, যেটা তাদের ইনকনভিনিয়েন্স সৃষ্টি করে তাদের বাণিজ্যে। এই জন্য তারা এই সুবিধাটা আর প্রদান করবে না। কিন্তু আসলে এই যুক্তিটা যুক্তি নয়। আসলে আমি মনে করি এটা একটি সতর্ক বার্তা ভারতের পক্ষ থেকে, অর্থাৎ এটি দেখিয়ে ভারত একটি বার্তা দিল যে ভবিষ্যতে তারা বাংলাদেশের বিরুদ্ধে আরো কোনো পদক্ষেপ নিতে পারে। এটা একটা সতর্ক বার্তা হিসাবে আমি দেখছি। তার কারণ দেখেন, এই যে ট্রান্সশিপমেন্টটা কখন বন্ধ করা হলো, কোন সময়টিতে, আমরা যদি সেই ব্যাকগ্রাউন্ডটা দেখি, ওই সময়ের ঘটনাগুলো দেখি ভারতের সঙ্গে, সেটা হলো যে আমাদের নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন চায়না সফর করেছেন, তিনি তখন 7 সিস্টার্স নিয়ে কিছু কথা বলেছেন। কি কথা বলেছেন? যে এই মানে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চল নিয়ে একটা অর্থনৈতিক অঞ্চল গঠিত হতে পারে, আর বাংলাদেশ এই অঞ্চলের বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। সেই অভিভাবক হিসেবে বাংলাদেশের মাধ্যমে চায়না এই অর্থনৈতিক অঞ্চলে তাদের বিনিয়োগ ত্বরান্বিত করতে পারে। আর যে 7 সিস্টার্স, যে ভারতের 7টি রাষ্ট্র 7 সিস্টার নামে পরিচিত, তো তাহলে সেইখানকার যে মানে তাদের ওই সমস্ত জায়গাতে পণ্য পরিবহন হবে সমুদ্র থেকে, সেটির ব্যাপারে যেহেতু বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশ একটা নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে। তারপর তিনি আরেকটি কথা বলেছেন যে মংলা পোর্টে যে পুনর্নির্মাণ বা পুনর্গঠন বা উন্নয়ন, এইগুলোর জন্য, মডার্নাইজেশনের জন্য চায়নাকে তিনি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিস্তা প্রকল্প, সেখানে চায়নার সহযোগিতা তিনি চেয়েছেন। তো এই সমস্ত বিষয়গুলো ভারতের জন্য একটা হেডেক হয়ে গেছে, মানে মাথা ব্যথা। তার কারণটি হলো যে এই অঞ্চলে চায়নাকে ভারত তার প্রতিপক্ষ বা শত্রু বলে মনে করে, অর্থাৎ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে চায়নার আধিপত্য ভারত কোনোভাবেই চায় না। যে কারণে আমরা দেখেছি যে ভারতের
যে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বিমস্টেক সম্মেলনেও বলেছে যে এই ইন্ডিয়া হলো বঙ্গোপসাগরের সমুদ্র রেখা অর্থাৎ তটের সবচেয়ে দীর্ঘ তটরেখা হলো ইন্ডিয়া, তার মানে বাংলাদেশ একমাত্র অভিভাবক নয়। এর পরবর্তীতে যখন সম্মেলনটি হলো, মানে অর্থাৎ মিটিংটি হলো প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী, মিটিং এর পরে সাধারণত এটা তো বাইলেটারাল মিটিং নয়, সাইড লাইনে একটা মিটিং হয়েছে। এই সমস্ত মানে শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে অনেক সময় যৌথ কিছু ঘোষণাও আসে, এই ক্ষেত্রে সেটি হওয়ার সুযোগ নেই যেহেতু এটি ওই ধরনের মিটিং ছিল না। তো তারপরেও যেটি আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার যিনি মানে প্রেসের যিনি মুখপাত্র আর কি, তিনি যে কথাটি বললেন তার কথাতে দুটি জিনিস আমরা দেখতে পেলাম আর কি, মেনলি অনেকগুলো জিনিসের মধ্যে দুটি। একটি হলো যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে মোদির কাছে, এবং মোদি এ ব্যাপারে তার নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখাননি। তার মানে শেখ হাসিনাকে তিনি ফেরত দিবেন এবং খুব শীঘ্রই ঐতিহাসিক একটা বিচার বাংলাদেশ বিশ্ব দেখতে পাবে। আরেকটি কথা বলেছেন যে ওইখানে নাকি মোদি বলেছেন যে বিগত সরকারের সময় ডক্টর ইউনূসের প্রতি যে অন্যায় এবং অবিচার বা জুলুম হয়েছে এটি ভারত লক্ষ্য করেছে এবং ভারতের ব্যাপারে ডক্টর ইউনূসের প্রতি সহানুভূতিশীল। এই মেনলি এই দুটি জিনিস নিয়ে কিন্তু ভারত পরবর্তীতে খুব শক্ত প্রতিক্রিয়া দেখেছে যে মানে অন্যভাবে, এবং ভারত কি বলেছে তা বরং মোদি বাংলাদেশকে অনুরোধ করেছে যেন সংযত ভাবে কথা বলেন, কারণ দুই দেশের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল এবং অতি কথন এই সম্পর্কের সংবেদনশীলতা হ্যাম্পার হতে পারে এবং সম্পর্ক খারাপ হতে পারে। যেমন কোনো বক্তব্য দুই পক্ষতে দেওয়া উচিত নয় যে বক্তব্যের কারণে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হতে পারে, ভাঙন দেখা দিতে পারে, এরকম কিছু কথা বলেছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে একটা মানে ভারতের পক্ষ থেকে কিন্তু একটা কি বলবো অসন্তোষ ছিল। এবং এই যে চায়না, আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি দেখেন, শেখ হাসিনা কিন্তু শেষের দিকে চায়নার প্রতি বেশ ঝুঁকে গেছিলেন এবং তিনি কিন্তু চায়নাতে পরপর দুবার সফর করেছেন শেষের দিকে এসে, এবং তিস্তা নিয়ে কিন্তু শেষের সফরে তিস্তার প্রকল্পে চায়নার মানে সাথে তার চুক্তি হবে এরকমও অনেক কিছু দেখেছি আমরা, কিন্তু আসলে কিন্তু কিছুই হয়নি। তো ভারত বরং একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে চায়নাকে মানে বাংলাদেশের চায়নার যে এই যে নানাভাবে এনগেজমেন্ট এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে। তো এটা কিন্তু আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে একটা ভারতের পার্লামেন্টারি যে কমিটি আসছে পররাষ্ট্র বিষয়, সেখানে একটা মিটিং তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের যে পতন হলো এই ব্যাপারটা ভারতের নোটিশ ছিল কিনা। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা, সপ্তাহ দেড়েক আগে বা ৩ সপ্তাহ আগে হবে এই বৈঠকটি মিটিংটি হয়েছে। সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হ্যাঁ আমরা জানতাম এবং এটা শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছে, তবে শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো প্রভাব আমাদের ছিল না, অর্থাৎ আমরা প্রভাবিত করতে পারি এরকম কোনো প্রভাব শেখ হাসিনার উপর আমাদের ছিল না তখন। তাহলে দেখুন যে এই চায়নার বিষয়টা তত মানে ভারত অত্যন্ত সিরিয়াসলি নেয় আর কি এই বিষয়টাকে। এখন আমি এটা কিন্তু ভারতের এটা মানে ন্যায় কি অন্যায় সে প্রসঙ্গে যাচ্ছি না, অর্থাৎ ঘটনাটা করছি। তো এই নানা বিষয়ে বাংলাদেশকে একটা সতর্ক করে দেওয়ার জন্য হয়তো এই ট্রান্সক্রিপশন সুবিধাটা বাতিল করা হলো। এটা নিয়ে এখন বাংলাদেশকে কাজ করতে হবে। আমি যেটা মনে করি যে এটাকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করার জন্য যে যে পদক্ষেপগুলো বাস্তবসম্মত সেগুলো বা প্র্যাগমেটিক বা আন্তর্জাতিক রাজনীতিতে জিও পলিটিক্সের যে বিষয়গুলো নিয়ে কাজ করলে ভালো হবে, সেইভাবেই বাংলাদেশ এগোবে সেটি আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর শওকত আলী। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায়, কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু মনে করে না, এই অভিযোগ আমরা বারবার পাই এবং আমরা অনেকাংশে কিন্তু বিষয়টা দেখিও। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই বিষয়টি খুব একটা স্বীকার করতে চান না। তিনি কিছুদিন আগেও কিন্তু বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউতে বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো চলছে। সম্প্রতি মোদি কিংবা প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখান থেকেও তিনি কিন্তু অনেক ইতিবাচক বার্তাই কিন্তু দিয়েছেন।
বাংলাদেশের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে যেটা হচ্ছে সেটা সতর্কবার্তাই বলি না কেন, কিংবা ভারতের বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন দল সেটার প্রতি বিদ্বেষ যাই বলি না কেন, বাংলাদেশের পক্ষ থেকে যেটা হচ্ছে, এই সহনশীলতাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি বাংলাদেশ আসলে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়, বন্ধুত্ব রক্ষা করতে চায়, নাকি ভারতের সাথে টেক্কা দেওয়ার মতো সময় শক্তি বাংলাদেশের নেই, এই জন্য বাংলাদেশে আসলে নমনীয় পর্যায়ে আছে, অথবা পররাষ্ট্রনীতি তারা রক্ষা করে যাচ্ছে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না না, এখানে আপনি তো বলছেন যে ভারত বাংলাদেশের ব্যাপারগুলো কখনোই ছিল না, ওই স্বাধীনতার পর থেকে এগুলো করে আসছে, অনেক ইতিহাস আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রথম গভর্নমেন্ট হয়, তাকে কি কোন জানান দিয়েছে ইন্ডিয়া, এখনো মনে আছে। বর্ডার এলাকাতে বলা হয়েছিল দো মুজিব এক ইন্দিরা, তার মানে ইন্ডিয়ান একটা রুপির যে মূল্য, মুজিবের দুই টাকা দিলে একটা রুপি ইন্ডিয়ান রুপি আপনি পাবেন। তারপরে তো বাংলাদেশের ইতিহাস সবাই জানে, ইনফ্লেশন দিল, দুর্ভিক্ষ হলো, আমাদের জাহাজটা ফিরিয়ে দেওয়া হলো, অনেক খেলা হয়েছে, তখন থেকে এগুলো চলছে। যাই হোক, আপনার কথা এটা হলো এই, আমি মনে করি নিয়ে যেটা হতাশার কোনো কারণ আছে। প্রতিবেশীকে চয়েস করে তো আর কেউ জন্মায় না, সে থাকবে, তবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। পতিত সরকার সেখানে আশ্রয় নিয়েছে, এতে স্বীকার করেছে ইন্ডিয়া যে তারা ভুল করেছে ইন দি পাস্ট। বন্ধুত্ব হওয়া উচিত ছিল জনগণের সাথে, তারা এটা না কেয়ার করে তারা একটা দাসত্ব বৃত্তি করতে পারে এমন সরকারকে তারা গত 15 বছর চালিয়েছে। এটা কোন বন্ধু দেশের হয় না। আপনি কি সে ভারতের ইলেকশনটা ঠিক করতে পারবেন যেটা সুষমা সমাজ করেছে? আপনি এখন দেখেন এখানে আপনাকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, আপনি মনে করেন 1 টাকায় ক্ষতি হয়েছে, আপনি 3 মাসের জন্য ট্রানজিট বন্ধ করবেন, 6 মাসের জন্য করেন, 1 বছরের জন্য করেন, নো প্রবলেম। কিসের ভারতের বয়ান আমার শুনতে হবে? আমরা স্বাধীন। মনে রাখবেন, বাঙালি জাতীয়তা বললেও জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদী বললেও জাতীয়তাবাদ, এর ভিতরে কোনো পার্থক্য নেই। একটা দেশ জাতীয়তাবাদী সরকার যখনই হয়েছে, তার অর্থ হলো আমার দেশে যা কিছু আছে, whether you like it or not, those are the best. এটা হলো বাংলাদেশের নীতি। ডক্টর ইউনূস সাহেব ভারতে যে চীনে গেছেন, তখন কিন্তু তিনি একটা কথাই বলে দিয়েছেন, আমাদের ইমিডিয়েটলি চট্টগ্রাম বন্দরকে মডার্নাইজ করতে হবে, মোর মোবাইল করতে হবে। গভীর সমুদ্রে আমাদের পোর্ট যে প্রজেক্ট গুলো আছে না, বন্ধ করে দিয়েছিল ইন্ডিয়ার চাপে, এটা আমাদের ইমিডিয়েটলি শুরু করতে হবে। ভারতের ট্রানজিট ফ্যাসিলিটিকে আমাদের বন্ধ করতে হবে আমাদের সাথে। ভারতের কি নিয়ে আমার এত ব্যাখ্যার কোনো দরকার নেই। এই জুজুবুড়ির বয়ানটা তৈরি করে গেছে হাসিনা। আমরা স্বাধীনতার পরও কখনো শুনিনি। আমি নিজে স্লোগান দিয়েছি স্বাধীনতা যুদ্ধের পরে, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার। আজকের কথা না, তখন ট্রানজিট ছিল না। এখন আপনি ট্রানজিট নিলেন, নদীপথ নিলেন, সবকিছু নিয়েছেন। এটা ভারত যত এই ধরনের কাণ্ড করবে, আল্লাহ রহমত, এটা আমাদের জন্য অপরচুনিটি শুরু হবে। ভারতের সাথে কোনো ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাদের কথা বলা উচিত না। আমাদের ট্রান্সপোর্ট, আমাদের যে নদীপথ, নৌপথ, গভীর সমুদ্র, মোংলা পোর্ট, আপনার খুলনাতে চিরাং পোর্ট, এই সমস্ত ফ্যাসিলিটি তৈরি করার একটা বিরাট সুযোগ হয়েছে। আপনি দেখেন, প্রথমে বললো মোদি আমি দেখা করবো না, বিমস্টেকে করবো না, ওরে বাবারে আমি বড় দেশ, ইউনুস তো ফকিরি দেশ থেকে আছে, কত রকম ইন্ডিয়ান মিডিয়া গুলোতে আমি নিজে পড়েছি। সেটা কি হলো, দাদা উঠে দাঁড়িয়ে ডক্টর ইউনুসকে নমো 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 করে হাতটা জোর করে ইউনুস সাহেবের সামনে দাঁড়িয়ে থাকলো। তার যে যারা তার টিমে ছিলেন সবাই দাঁড়িয়েছে তার সামনে। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার শ্রদ্ধেয় শিক্ষক, হিজ এক্সেলেন্সি পরিষ্কার বলেছে মণিপুরের সমস্যা, ভারতের যে গভীর সমুদ্রের ব্যাপারে, বঙ্গোপসাগরের ব্যাপারে। দিস ইজ বি এ রিয়েল স্টেটমেন্ট। আপনি দেশকে ভালোবাসবেন। আপনি ভারতের বয়ানের এত কি হবে আমার শোনার? তুমি কি আছো তাহলে যাও, তোমার ক্ষতি করিনি আমরা, ইউ ওয়েট অ্যান্ড সি। চীন বলেই দিয়েছে যে আমার 5টা হাসপাতাল ডেজিগনেটেড ফর বাংলাদেশ। গেল ব্যাম্বু, সুজব বাংলা কথা,
আপনি হারাননি সমস্ত আমাদের ইনকাম 5 বিলিয়ন আপনি এখানে লস করবেন হেলথ সেক্টর থেকে। পূর্বাচলে এবার যেটা হাসপাতাল তৈরি হবে ঢাকায় সর্ববৃহৎ চাইনিজ সাহায্যে আমাদের হাসপাতাল, আমাদের ডাক্তারদের সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে চীনের সাথে। চীনের ইউনিভার্সিটি গুলো সবাই বলছে যে আমরা বাংলাদেশের ছাত্রকে বৃত্তি দিয়ে নিয়ে আসবো, ভারত জীবনে এগুলো করিনি। তাহলে ভারত যত নড়াচড়া করবে আল্লাহর ইচ্ছা আমাদের তত সুযোগ বাড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।